যে বাংলা ক্লাস করছিলেন আমাদের ম্যাডামের, সে বাংলায় কিন্তু মৌলিক বিষয়টা থাকে, যে একটা হচ্ছে মৌলিক বিষয় আর একটা হচ্ছে সংকর। সংকর মানে হচ্ছে অনেকগুলা জিনিস একসাথে যখন সংমিশ্রণ ঘটে সেটাকে বলা হয় সংকর। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন সংকর ধাতু পড়েছেন, যে তামা দস্তা দিয়ে একটা সংকর ধাতু তৈরি হয়, বা তামা পিতলের মানে সাহায্যে একটা হয় এইরকম। তো ওই রকম হচ্ছে বাঙালি জাতিটাকে বলা হচ্ছে সংকর জাতি। তার মানে এই জাতিটা একক কোনো জাতি নিয়ে না, এই জাতির মধ্যে অনেকগুলা জাতির সংমিশ্রণ আছে। এটা মৌলিক কোনো জাতি না, এটা হচ্ছে সংকর জাতি। মানে অনেকগুলা জাতির সংমিশ্রণ আছে আমাদের এই বাঙালি জাতিতে। বাঙালি জাতি কেন সংকর জাতি? যে আমরা দেখালাম যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশের প্রাচীন, সব থেকে প্রাচীন জনগোষ্ঠী ছিল একটা, সেটাকে বলা হতো নেগ্রিটো। নেগ্রিটো নামে একটা প্রাচীন জাতি ছিল। এটাকে ধরা হয় যে বাংলাদেশের সব থেকে প্রাচীন জনগোষ্ঠী। এর আগে জনগোষ্ঠী মানে এর আগে কোন জনগোষ্ঠী ছিল সেই ইতিহাসটা আমাদের জানা নাই। এই নেগ্রিটোকে ধরা হয় বাংলাদেশের সব থেকে প্রাচীন জনগোষ্ঠী। এই নেগ্রিটো শব্দটা হচ্ছে নিগ্রো থেকে এসেছে। নেগ্রিটো শব্দটা নিগ্রো থেকে এসেছে। নিগ্রোদের কোথায় বসবাস আমরা জানি, এই যে আফ্রিকা মহাদেশ দেখতে পাচ্ছি, আফ্রিকা মহাদেশে নিগ্রোদের বসবাস। বহু 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 হাজার বছর আগে এই যে আফ্রিকা মহাদেশ থেকে সমুদ্রপথে না, সমুদ্রপথে তখন আবিষ্কার হয়নি, এই যে স্থলভাগ দিয়েই অনেক বছর আগে এই ভারতীয় উপমহাদেশে নেগ্রিটোদের আবির্ভাব ঘটেছিল। তো এই নেগ্রিটোদেরকে ধরা হয় যে বাংলাদেশের সব থেকে প্রাচীন জনগোষ্ঠী। বর্তমানে আমাদের এই বাংলাদেশে অবস্থিত আছে হচ্ছে সাঁওতাল, এরপরে হচ্ছে চন্ডাল, ডোম। আহ এদের কথা তো আমরা জানি যে সাঁওতাল, তারপরে চন্ডাল, ডোম। ডোম হচ্ছে কাদেরকে বলে বলেন তো, যে ডোম কাদের বলে? ডোম হচ্ছে যে যারা ওই যে লাশ ঘরে থাকে, লাশ কাটে, এদেরকে এই অংশটাকে মানে ডোম বলে। তো বাংলাদেশে যে সাঁওতাল, চন্ডাল, ডোম, এরা হচ্ছে ওই নিগ্রিটো জাতি যারা ছিল, ওই ওদের বংশধর হিসাবে ধরা হয়। যে আমাদের বর্তমান আমাদের দেশে বাংলাদেশে যে সাঁওতাল, চন্ডাল, ডোম আছে, নেগ্রিটোদের উত্তরসূরি মনে করা হয়। এটা একটা নিগ্রিটো। এরপরে ম্যাপে দেখেন অস্ট্রেলিয়া দেখাচ্ছি আমরা, এই যে অস্ট্রেলিয়া, এই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া। এটা অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া হতে একটি জাতি আজ থেকে প্রায় 6,000 বছর আগে, কত বছর আগে? প্রায় 6,000 বছর আগে এখান থেকে একটা জাতি, এখানে তিনটা দেশ আছে, এই তিনটা দেশ পার হয়ে ভারতীয় উপমহাদেশে আসে। এখানে যে তিনটা দেশ আমি দেখাচ্ছি, এই তিনটা দেশের নাম, একটা হচ্ছে লাওস, একটা হচ্ছে কম্বোডিয়া, আর একটা হচ্ছে ভিয়েতনাম। মনে হয় নয়েজ আসছে, আমরা একটু মিউট করে দিতে পারি। হ্যাঁ, মিউট করে দেন। এই যে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে একটা জাতি, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা দেশের মধ্য দিয়ে ভারত ম্যাডাম, আপনি প্লিজ আনমিউট করে নেবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে 6,000 বছর আগে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে, ইন্দোনেশিয়া থেকে একটা জাতি লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা দেশের মধ্যে দিয়ে ভারতীয় উপমহাদেশে আসে প্রায় 6,000 বছর আগে। এই যে তিনটা দেশের নাম বললাম, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা দেশকে একসাথে বলা হয় ইন্দোচীন। এটা কিন্তু ইন্টারন্যাশনালের একটা প্রশ্ন যে ইন্দোচীনের দেশ কোনটা। ইন্দোচীনের দিয়ে এই প্রশ্নগুলা কিন্তু দেয়, যে লাওস উত্তরে দিল হয়তো, এরপরে দিল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া,
বা ইন্ডিয়া বা চীন, এরকম উত্তর কিন্তু হবে লাওস। অথবা দিয়ে দিতে পারে যে নিচের কোনটি ইন্দো চীনের দেশ নয়। অপশনে থাকবে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সাথে চায়নার নাম দিয়ে দিতে পারে। তো ইন্দো চীনের ভিতরে চীন শব্দটা আছে, তখন আমরা কিন্তু চীনকে মনে করতে পারি যে হচ্ছে এটা চীন একটা দেশ ইন্দো চীনের মধ্যে, কিন্তু না, ইন্দো চীনের দেশ হচ্ছে তিনটা: লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। তো আরেকটু যেহেতু ইন্দো চীনের কথা বললাম, আর একটু আলোচনা করি, সেটা হচ্ছে ইন্দো চীন কেন, এই তিনটা দেশকে ইন্দো চীন বলা হয়ে থাকে। মানে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম, এই তিনটি দেশকে কেন ইন্দো চীন বলা হয়ে থাকে? দুইটা কারণে ইন্দো চীন বলা হয় এই অঞ্চলকে। একটা সাইড হচ্ছে সোশিও কালচার, এবং আর একটা সাইড, আর সেটা হচ্ছে যে জিও পলিটিক্যাল কারণে। সোশিও কালচারাল যে দিকটা, সেইটা এই যে ইন্দো চীনের হচ্ছে এই এই অংশটা হচ্ছে, এই তিনটা দেশ হচ্ছে ইন্দো চীনের দেশ। তো এটার পরেই দেখেন যে চায়না আছে। আবার এই সাইডেই হচ্ছে ভারতীয় উপমহাদেশ ছিল, ভারত ছিল। ভারত, ইন্দো, চায়না, ইন্দো চীন। যে ইন্ডিয়া এবং চায়নার ক্রস রোডে বা পাশাপাশি হওয়ার কারণে আহ, এই এই তিনটা দেশের কালচারে চায়না এবং ইন্ডিয়া দুইটারই প্রভাব দেখা যায়। এই কারণে এটাকে বলা হয় ইন্দো চায়না বা ইন্দো চীন বাংলায়। এটা হচ্ছে এটার মানে কালচারাল দিক। আরেকটা মানে এটা হচ্ছে কালচারাল দিক। আরেকটা জিও পলিটিক্যাল দিক হচ্ছে যে এই তিনটা দেশ, যে তিনটার নাম বললাম, যে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা দেশই হচ্ছে ফ্রান্সের, মানে ফ্রেঞ্চদের কলোনি ছিল বহু বছর। যখন তাদের কলোনি ছিল, তখন এই তিনটা দেশকে একসাথে বলা হতো ইউনিয়ন অফ ইন্দো চায়না। এই যে ইউনিয়ন অফ ইন্দো চায়না, এই ইন্দো চায়না থেকে এখন পর্যন্ত এই তিনটা দেশকে ইন্দো ইন্দো চীন হিসাবেই ডাকা হয়ে থাকে। যে এই তিনটি দেশ ছিল ফ্রেঞ্চের কলোনি, এবং এর নাম ছিল ইউনিয়ন অফ ইন্দো চায়না। এই কারণে এই তিনটা দেশকে ইন্দো চীন বলা হয়। তো আমরা কোথায় ছিলাম? ইন্দোচীন। যে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে একটা জাতি ইন্দোচীনের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে আসে। এই যে অস্ট্রেলিয়া থেকে এটা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া হয়ে এই তিনটা দেশের মধ্য দিয়ে, মানে ইন্দোচীনের মধ্য দিয়ে একটা জাতি ভারতীয় উপমহাদেশে আসে। ভারতীয় উপমহাদেশে আসে মানে যে বাংলাতে আসে, বাংলাদেশে আসে, এরকম না। প্রথমে নেপাল, ভুটান, তিব্বত, এই যে এই সাইডে ছিল। মানে নেপাল, ভুটান, তিব্বতে আসে, এরপরে হচ্ছে বাংলার এই ওখান থেকে এই যে বাংলার এই অঞ্চলে প্রবেশ করে এরা। যেই জাতিটা আসে, এতক্ষণ আমরা যে জাতির কথা বলছিলাম, সেই জাতির নাম হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিক জাতি। সর্বপ্রথমে আমরা বললাম নেগ্রিটো। নেগ্রিটো হচ্ছে মানে বাংলাদেশের সব থেকে প্রাচীন জাতি। তারা এই যে আফ্রিকা থেকে এসেছিল। এবার আমরা দেখলাম অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ইন্দোচীন হয়ে আর একটা জাতি এসেছে, সেটার নাম হচ্ছে অস্ট্রিক। এই অস্ট্রিক জাতি ভারতীয় উপমহাদেশ থেকে নিগ্রোদের কিন্তু, মানে নেগ্রিটোদেরকে উৎখাত করে দেয়। মানে এরা অনেক প্রভাবশালী ছিল, এই অস্ট্রিক জাতি অনেক প্রভাবশালী থাকার কারণে নেগ্রিটোদেরকে উৎখাত করে দেয়, দিয়ে এরা প্রভাব বিস্তার করে। মনে করা হয় মানে অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠেছে। যেহেতু এরা অনেক বছর ছিল নেগ্রিটোদেরকে হটিয়ে, এই কারণে ধরা হয় যে বাঙালি জাতির যে প্রধান অংশ, সেটা হচ্ছে এই অস্ট্রিক জাতি থেকেই গড়ে উঠেছে। এরাই সর্বপ্রথম এদেশে কৃষিকাজ শুরু করেছিল। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে আরেকটা জাতি ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আমাদের এই দেশে আগমন করে। মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বললাম, একটা জাতি হচ্ছে এই যে আফ্রিকা থেকে আসে, একটা দেখলাম এই পথ দিয়ে আসে। এবার আমরা একটা নতুন জায়গার নাম পেলাম, সেটা হচ্ছে ভূমধ্যসাগর। এখন আমরা মানচিত্রে দেখবো যে আসলে ভূমধ্যসাগরীয় অঞ্চলটা কোন জায়গায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটা ইন্ডিকেট করছি। একটা জায়গা দেখতে পাচ্ছি, জলরাশি, মানে নীল কালার মানচিত্রে যে জায়গাগুলো, সেটা হচ্ছে সমুদ্রের অংশ। তো এই যে জায়গাটা আমি ইন্ডিকেট করলাম, এই জায়গাটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। মানে ভূমির চারিপাশে এই, মানে এই সাগরটার চারিপাশে হচ্ছে ভূমি, এই কারণে এই নামটা হচ্ছে বাংলায় ভূমধ্য সাগর। কিন্তু এটা সাগর, এটার কারণ হচ্ছে যে এটা একেবারে
মানে চারিদিক থেকেই আবদ্ধ একটা জলরাশি নয়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় একটা আহ প্রণালী আছে। এই প্রণালীটার মধ্য দিয়ে এই যে এই পারে একটা বিশাল সমুদ্র দেখতে পাচ্ছি, জলরাশি আছে, এ কানেক্টেড আছে। এই ভূমধ্যসাগর এই প্রণালীটা দ্বারা এই বড় জলরাশির সাথে কানেক্টেড আছে। যে যদি কোনো জলরাশি মানে ছোট কোনো জলরাশি কোনো সমুদ্রের সাথে কানেক্টেড থাকে, তাহলে তো সেটাকে বলা হয় সাগর। যদি এই জায়গাটায় কানেক্টেড না থাকতো, তাহলে কিন্তু এটা আর সাগর হতো না, এটাকে হ্রদ বলা হতো। যেমন আমি ইন্টারন্যাশনাল ক্লাসের দিন আপনারা বুঝেছিলেন কিনা, এশিয়া মহাদেশের একটা জায়গা বোঝাতে যে এই যে এই জায়গাটা কাস্পিয়ান সাগর বোঝাতে যে এই জায়গাটা আমি ইন্ডিকেট করেছিলাম, এই জায়গাটাকে বলা হয় সাগর। এই এটা কিন্তু আসলে হ্রদ, কিন্তু সাগর ডাকা হয় এই কারণে আগে এটা একটা সাগরের অংশ ছিল। এই পাশ দিয়ে এই যে এখানে ওই পারে যে সাগর, এই সাগরের সাথে কানেক্টেড ছিল, কিন্তু কালের বিবর্তনে এই টেকটনিক প্লেটগুলো একসাথে হয়ে যাওয়ার কারণে এখানে পরবর্তীতে পাহাড় তৈরি হয়েছে এবং আস্তে আস্তে সমুদ্রটা সংকুচিত হয়ে একটা হ্রদে পরিণত হয়েছে। এটার কোনো অংশ এখন সমুদ্রের সাথে সরাসরি কানেক্টেড নাই, এ কারণে এটা কিন্তু এখন হ্রদ। কিন্তু এই যে আমরা যে ভূমধ্যসাগরের আলোচনা করছি, এই ভূমধ্যসাগর কিন্তু সাগর, কারণ এটার একটা অংশ এই প্রণালীটার মধ্য দিয়ে বড় জলরাশির সাথে কানেক্টেড আছে। প্রণালী মানে হচ্ছে যে দুই পাশে দুইটা ভূখণ্ড ভূখণ্ড থাকবে, ভূখণ্ডকে আলাদা করবে এবং দুইটা জলরাশিকে কানেক্টেড করবে, এটাকে বলা হয় প্রণালী। প্রণালীর যেটা সংজ্ঞা, খালেরও ওই রকম সংজ্ঞা, কিন্তু খাল হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি হয় না, প্রণালী প্রাকৃতিক ভাবে তৈরি হয়। এখন আপনারা দেখতে পাবেন এই যে এখানে যে ছোট জায়গাটা, এটা হচ্ছে প্রণালী। এটার মাধ্যমে ভূমধ্যসাগর এবং এই এপারে যে সাগরটা আছে এটার নাম মানে সমুদ্র আছে, এটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগর কানেক্টেড হয়েছে, এখানে এক পাশে হচ্ছে স্পেন এবং এই পাশে হচ্ছে মরক্কো। তো এই স্পেনকে এবং মরক্কোকে আলাদা করেছে এই প্রণালীটা, এবং ভূমধ্যসাগর এবং ভারতীয় সরি এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে ভূমধ্যসাগর থেকে একটা জাতি কি করলো, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে আমাদের দেশে আগমন করলো, অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে। এ সময়কাল মানে আনুমানিক ধরা হয় যে অস্ট্রিকরা তো এসেছিল 6000 বছর পূর্বে। আর আরেকটা জাতি যেটার কথা বলছি ভূমধ্যসাগর থেকে এসেছে, সেটা হচ্ছে 5000 বছর পূর্বে, মানে 5000 বছর আগে। এই জাতিটার নাম হচ্ছে দ্রাবিড়। প্রথমে আমরা দেখলাম নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, এবার দেখছি আমরা এই দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতিটা এসেছে হচ্ছে এই যে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে ভারতীয় উপমহাদেশে। এই দ্রাবিড় জাতি সভ্যতায় অনেক উন্নত ছিল। উন্নত থাকার কারণে এই জাতিটা কি করলো, যে এই যে অস্ট্রিক এর আগের যে জাতিটা অস্ট্রিক জাতি, সেই জাতিটাকে অনেকখানি গ্রাস করে ফেললো। এই দ্রাবিড় জাতির কথা পরবর্তীতে আরো আমাদের পড়তে হবে। এই যে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া এবং এটা হচ্ছে পাকিস্তান, এই যে ইন্ডিয়া পাকিস্তানের এই জায়গাটাতে একটা নদ আছে, সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরে কিন্তু সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। আমরা জানি যে সিন্ধু নদকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠেছিল, সেটার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা কিন্তু এই দ্রাবিড়রাই গড়ে তুলেছিল। এই যে দ্রাবিড় জাতি, এই দ্রাবিড় জাতিরাই সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। এই সিন্ধু সভ্যতা সর্বপ্রথম আবিষ্কার করে হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে। এই প্রশ্নটা কিন্তু আসে যে সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়, 1901 সালে। আর কে আবিষ্কার করেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো আমরা তিনটা পেলাম, একটা হচ্ছে প্রথমে নেগ্রিটো, এরপরে অস্ট্রিক, এরপরে দ্রাবিড়। এই দ্রাবিড় জাতি কিন্তু অনেক উন্নত ছিল। এই দ্রাবিড় জাতির পরে আজ থেকে প্রায় 4000 বছর আগে, 4000 বছর আগে ইন্দোচীন এবং তিব্বত অঞ্চল থেকে এদেশে আগমন করে মঙ্গোলীয় এক জাতি। এখন তিব্বত, ইন্দোচীন তো আমরা জানি যে এই জায়গাটা হচ্ছে ইন্দোচীন, আর তিব্বত হচ্ছে এই যে নেপাল এবং ভুটানের ঠিক ওপরেই, এটা হচ্ছে তিব্বত। এই অঞ্চল থেকে একটা জাতি আসে, যে জাতির নাম হচ্ছে ভুট চীনীয়, ভোট চীনীয় অথবা মঙ্গোলীয়। যে জাতিটা আসলো এখন তিব্বত থেকে, সেটার নাম হচ্ছে ভোটচেনীয় বা
মঙ্গোলীয় জাতি বর্তমানে বাংলাদেশে বসবাসকারী গারো, খাসিয়া, মণিপুরী, চাকমা যে জনগোষ্ঠী রয়েছে, এই জনগোষ্ঠীগুলা এই মঙ্গোলীয় জনগোষ্ঠীর উত্তরসূরি বলে মনে করা হয়। পরবর্তীতে এই অস্ট্রিক এবং মঙ্গোলীয় জাতির সমন্বয়ে গঠিত হয় বাং নামক একটি জাতি। বাং নামক একটি জাতি, এর ভাষাও ছিল হচ্ছে অস্ট্রিক, এদের ভাষা ছিল অস্ট্রিক। এই যে ভর্জিনীয়, মঙ্গোলীয়, অস্ট্রিক এবং বাং জাতি, এদের ভাষা ছিল অস্ট্রিক। এই বাং জাতিকে বলা হয়, মানে এই পুরা মানে যে এইগুলাকে আমি দেখালাম, মানে প্রথমে চলে যায় মানচিত্রটা দেখালাম, এটা মানচিত্রটা বোঝানোর সুবিধার্থে যে কোথায় থেকে এই যে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলে বাঙালি জাতির উদ্ভব হলো। এই যে বাঙালি জাতির উদ্ভব, অরিজিন অফ বেঙ্গলি রেস, রেস মানে হচ্ছে জাতি। সমগ্র বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা যায়। এই যে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। আর্য জনগোষ্ঠী সম্পর্কে এখন আমি আলোচনা করিনি। আমি যেই চারটার নাম বললাম, প্রথমে এসেছিল যে নেগ্রিটো জাতি, নিগ্রোদেরকে বোঝাচ্ছে, যার উত্তরসূরি হচ্ছে বাংলাদেশের সাঁওতাল, ডোম। এরপরে হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিকরা আসলো ইন্দোচীন থেকে। এরপরে দ্রাবিড়, দ্রাবিড়রা এসেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে, যে অস্ট্রিকদেরকে গ্রাস করেছে। এরপরে ভুরচেনীয় বা মঙ্গোলীয় যে জাতিটা, বর্তমানে বাংলাদেশে যে আদিবাসীরা রয়েছে, গারো, খাসিয়া, এরপরে মণিপুরী এবং চাকমা জনগোষ্ঠী, এরা হচ্ছে এই ভুরচেনীয় বা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অংশ। এই যে এই চারটা, এদেরকে বলা হয় প্রাক-আর্য বা অনার্য জনগোষ্ঠী। এই চারটাকে কি বলা হয়? চারটাকে বলা হয় প্রাক-আর্য বা অনার্য জাতিগোষ্ঠী। কারণ এরপরে যে জনগোষ্ঠীটা আসে বাংলাদেশে, সেটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। এখন আমরা আর্য জনগোষ্ঠী সম্পর্কে দেখব। আর্য জনগোষ্ঠীটাও মানচিত্র দেখায়। এই যে বড় দেশটা, এটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার মাঝখান দিয়ে একটা পর্বত আছে, এই পর্বতটার নাম হচ্ছে উরাল পর্বত বা ইউরাল পর্বত। এই পর্বতটার নাম হচ্ছে ইউরাল পর্বত। প্রায় 2000 বছর আগে, 2000 বছর আগে ইউরাল পর্বতমালার দক্ষিণ অঞ্চল থেকে, ওপরের সাইড যদি উত্তর হয় তাহলে নিচের সাইড অবশ্যই দক্ষিণ। হ্যাঁ, তো এই যে দক্ষিণ অঞ্চল থেকে, এই সাইড থেকে এসে এই যে এটা ইরান, ইরান, এবং এখানে একটা পর্বতমালা আছে, এটার নাম হচ্ছে ককেশাস পর্বতমালা। এটা হচ্ছে ইউরাল পর্বতমালা, এটা ককেশাস পর্বতমালা এবং ইরান, এই অঞ্চলগুলা থেকে একটা জনগোষ্ঠী বাংলায় আসে। আসার সময় একটা বিশেষ পথ ব্যবহার করে, ইরানের মধ্য দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে, এবং আফগানিস্তান এবং ইরানের মাঝে একটা এই রকম একটা জায়গায় একটা গিরিখাত আছে, মানে গিরিপথ আছে। এই গিরিপথটার নামও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেউ কি বলতে পারবে পাকিস্তান এবং পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে কোন গিরিপথটা আছে? সেই গিরিপথটার নাম কেউ যদি মেসেজে দিত আমি দেখতাম। কেউ পারবে? আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে একটা গিরিখাত আছে, সেই গিরিপথের নাম? হ্যাঁ, একজন মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে খাইবার। হ্যাঁ, উনি ঠিকই বলেছে যে এটা হচ্ছে খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথটা হচ্ছে অনেক অনেক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। এই রাস্তা দিয়ে এই জাতির মানুষজন ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। আফগানিস্তানের খাইবার গিরিপথ পার হয়ে আর্য, মানে এই একটা জাতি ভারতীয় উপমহাদেশে আসে। এই জাতিটার নাম হচ্ছে আর্য জাতি। এই জাতিটার নাম আর্য জাতি। এই যে আর্যদের আগমনের পূর্বে চারটা জাতি ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভেটচেনি, এবং পরবর্তীতে আর্যদের আগমন ঘটলো। এই কারণে আর্যদের
আসার পূর্বে যে জাতিগুলা সেগুলোকে বলা হয় প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী। আর আর্যদেরকে তো আর্য জনগোষ্ঠী বলে। হুম। এবং আর্য জনগোষ্ঠী সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এই আর্য নরগোষ্ঠীরা হচ্ছে যারা ল্যাটিন এবং হিব্রু ভাষায় কথা বলে। এদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান মধ্য এশিয়ার ইরানে। ইউরাল পর্বতটা কোথায় আমরা কিন্তু দেখেছি। এবং আর্যদের ধর্ম ছিল হচ্ছে সনাতন। আমরা জানি সনাতন ধর্ম হচ্ছে সব থেকে প্রাচীন ধর্ম। এই সনাতন ধর্ম ছিল আর্যদের, এবং তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। তাদের ধর্মগ্রন্থের কি নাম ছিল? বেদ। এই বেদ থেকেই কিন্তু পরবর্তীতে ঋগ্বেদের সৃষ্টি হয়, এবং তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে ঐতরেয় আরণ্যক। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, ঐতরেয় আরণ্যক। এই নামটা আমাদের মনে রাখতে হবে, কারণ সর্বপ্রথম এই যে বঙ্গ, এই বঙ্গ শব্দটা সর্বপ্রথম এই ঐতরীয় অরণ্যক বই কিন্তু পাওয়া যায়। এই কারণে এই বইটা কিন্তু আমাদের মানে গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে ঐতরীয় অরণ্যক এই গ্রন্থের নামটা। সর্বপ্রথম বঙ্গ জনপদের কথা জানা যায় এই ঐতরীয় অরণ্যক গ্রন্থে। আমরা যেটা দেখলাম যে অনার্য অনার্য জাতিগোষ্ঠীতে চারটা জাতিগোষ্ঠী ছিল, এবং পরবর্তীতে আর্য। এই যে অনার্য এবং আর্য, এই জাতিগুলা মিলে আজকের যে বর্তমানে বাঙালি জাতি, সে বাঙালি জাতির সৃষ্টি হয়েছে। প্রাক আর্য, এই যে চারটা জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী, এদের সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি। আমরা যে প্রথমে সংকর শব্দটা বলেছিলাম, সংকর শব্দের অর্থ হচ্ছে অনেকগুলার সংমিশ্রণ। আমরা কি পেলাম যে বাঙালি জাতিতে অনেকগুলা জাতির সংমিশ্রণ? বাঙালি কোনো মৌলিক মানে একক কোনো জাতি গোষ্ঠী নয়, এখানে অনেকগুলা জাতির সংমিশ্রণ ঘটেছে বলে এটাকে বলা হয় সংকর জাতি। এটা কিন্তু শুধু যে এই যে আমি যেগুলো আলোচনা করলাম, এখান থেকে তো অসংখ্য অবজেক্টিভ প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন কিন্তু রিটেন পরীক্ষাতেও আসে, বিসিএস এ। সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে উম, বাঙালি জাতি কেন সংকর জাতি? 5 নম্বরের একটা প্রশ্ন কিন্তু আসে যে বাঙালি জাতি কেন সংকর জাতি। আমি যেভাবে আলোচনা করলাম যে এই জাতিগুলা থেকে আহ ক্রমান্বয়ে কিভাবে আর্য পরবর্তী জনগোষ্ঠী, এবং তারপরে আর্য জনগোষ্ঠী আসলো, এবং সবকিছু মিলিয়ে বাঙালি জাতি, বর্তমানে যে বাঙালি জাতি, এতটুকু লিখে দিলেই কিন্তু বাঙালি জাতি কেন সংকর জাতি এটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর তারপরে নোটে সুন্দর করে আমি যেগুলো কথা বললাম এখানে সবকিছুই লেখা আছে। যে এই যে নেগ্রিটোদের মতো দেহযুক্ত এক আদিম জাতি দেশে বসবাস করত। এরাই হচ্ছে ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ। অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। কেউ কেউ তাদের নিষাদ জাতি বলে থাকেন। এই কথাটা আমি স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি যে ওদেরকে কিন্তু এই যে অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিও বলা হয়। প্রায় 5,000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নিগ্রোদের উৎখাত করে। এই নেগ্রিটোদেরকে উৎখাত করে কিন্তু ইন্দোচীন থেকে এসে। আমি পড়ে শোনাচ্ছি এই কারণে যে আমি যেগুলো আলোচনা করলাম দেখেন এখানে লেখা আছে কিনা। যে অস্ট্রিক জাতি সমকালে বা কিছু পরে প্রায় 5,000 বছর পূর্বে দ্রাবিড় জাতি দক্ষিণ ভারতের আদি অধিবাসী এদেশে আসে, এবং সভ্যতায় উন্নততর বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভেটচেনীয় জাতির সংমিশ্রণ ঘটে। বাংলাদেশে আর্যকরণের পরে এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয়। মানে এই যে আদিবাসী গুলো আছে, গারো, কোচ, ত্রিপুরা, চাকমা, এরা তো অনেক বেশি না, এটা এখানে বলছে। অস্ট্রিক বা দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে এই যে বাঙালি জাতি। এই যে এই কথাটা যে অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে কে আসলো? আর্য জাতি এসে যুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি। মানে এগুলো যদি লেখেন তাহলে অবশ্যই আপনাকে খুব মানে এই যে শুরু থেকে একেবারে এখান পর্যন্ত যদি লিখে আসেন রিটেনে, অবশ্যই ফুল মার্ক পাবেন। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে। এটাও প্রশ্ন আসে যে আর্যদের আদি নিবাস কোথায়, এই যে ইউরাল পর্বতের দক্ষিণে। আর এখানে যেই 4টা পয়েন্ট আলাদা করে দিয়েছি, কারণ এই 4টা পয়েন্ট থেকে আলাদা আলাদা প্রশ্ন আসে। যে ইউরাল পর্বতের দক্ষিণে আর্যদের ধর্ম কি ছিল? সনাতন ধর্ম। তাদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ।
এই চ্যাপ্টারটা শুরুর চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। আপনারা কিছু আজকের ক্লাসের পরে কোশ্চিন অ্যানালাইসিস করবেন যে কি কি প্রশ্ন এসেছে। দেখবেন যে আমি যেগুলো আলোচনা করছি সবকিছুই আছে এখানে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে আমরা বঙ্গ শব্দটা আসলাম না, এই যে বঙ্গ, বঙ্গ থেকে কিভাবে বাংলাদেশ কথাটার উৎপত্তি হয়েছে। হুম, এখানে বঙ্গ আমরা কি বললাম? বঙ্গ হচ্ছে ঐতরীয় অরণ্য গ্রন্থে আছে। ঐতরীয় আরণ্য গ্রন্থে প্রথম আমরা এই বঙ্গ নামের দেখা পাই। এরপরে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বঙ্গকে নাম দেয় হচ্ছে বাংলা। প্রথমে আমরা পেলাম বঙ্গ ঐতরীয় অরণ্য গ্রন্থে, এরপরে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম এই বঙ্গদেশের নাম দেয় হচ্ছে বাংলা। এই জন্য কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলাও বলা হয়ে থাকে। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে কাকে শাহী বাংলা বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহকে। এটার কারণ হচ্ছে সেই প্রথম বাংলার নাম দেয় বাংলা, এই কারণে শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা বলা হয়। আবার এই সালটাও আসে যে কত সালে, 1352 সালে। এরপরে 1538 সালে, 1538 সালে সম্রাট হুমায়ুন, সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন কিন্তু এই বাংলার আর একটা নাম দেয়। কেউ কি কমেন্টে লিখতে পারবে কি নাম দেয়? আমি এটা এখন লিখছি না যে সম্রাট হুমায়ুন কি নাম দিয়েছিল, আমি কমেন্ট দেখবো। এরপরে আসি 1576 সালে সম্রাট আকবর, সম্রাট আকবর সম্রাট আকবর এই বাংলার নাম দেয় হচ্ছে সুবে বাংলা, সুবে বাংলা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে যে 1538 সালে সম্রাট হুমায়ুন বাংলার নাম দেয় হচ্ছে জান্নাতাবাদ। হুম। আর 1576 সালে সম্রাট আকবর এটার নাম দেয় হচ্ছে সুবে বাংলা। এরপরে লর্ড ডালহৌসি হচ্ছে 1854 সালে, লর্ড ডালহৌসি। আবার এই এলাকার নাম দেয় হচ্ছে বঙ্গ। আবার বঙ্গতে ফিরে আসলাম। প্রথমে বঙ্গ নাম পাই আমরা ঐতরীয় আরণ্য গ্রন্থে। এরপরে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই অঞ্চলের নাম রাখে বাংলা। সম্রাট হুমায়ুন জান্নাতাবাদ, আকবরের নাম দেয় সুবে বাংলা, ডালহৌসি ক্ষমতায় এসে এটার নাম আবার কিন্তু বঙ্গ দেয়। এরপরে 1905 সালে একটা ঘটনা ঘটে। 1905 সালে একটা ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার কারণে এই জায়গার নাম আর একটা নতুন নামের সৃষ্টি হয়। এটাও আপনারা কমেন্টে লিখবেন যে 1905 সালের ঘটনাটা কি ছিল এবং এটার নাম কি হয় তখন। নামটা না লিখলেও 1905 সালের ঘটনাটা কমেন্টে লিখবেন। হ্যাঁ, পূর্ব বাংলা লিখেছে, পূর্ব বাংলা, হ্যাঁ এই অঞ্চলের নাম হয় পূর্ব বাংলা। কিন্তু কোন ঘটনার পরে? বঙ্গভঙ্গ। হ্যাঁ, বঙ্গভঙ্গ। এই 1905 সালে সর্বপ্রথম বাংলাকে ভাঙা হয়, মানে দুই অংশ করা হয়। একটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ মিলে একটা হয়। তো এই আমাদের যে বাংলাদেশ, এটা এই অংশটা পড়েছিল পূর্ব বাংলায়। এই কারণে এটা হচ্ছে এই যে 5 সালের বঙ্গভঙ্গের ফলে আমাদের এই বাংলা প্রদেশটা কি হয়ে গেল? পূর্ব বাংলা নাম হলো। এরপরে 1947 সালে, 1947 সালে আমরা জানি যে ভারতবর্ষ ভেঙে, মানে ভারত ভেঙে তিনটা দেশের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের কিন্তু দুইটা অংশ ছিল, একটা হচ্ছে পশ্চিমে, একটা হচ্ছে পূর্বে। পশ্চিমের অংশের নাম হচ্ছে পূর্ব পাকিস্তান এবং
পূর্বের নাম হচ্ছে পূর্ব পাকিস্তান। বাংলাদেশ যে অংশে ছিল সেটা হচ্ছে পূর্বে অবস্থান করার কারণে বাংলাদেশের নাম কিন্তু তখন হয়ে গেল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান কত সালে? 1947 সালে না, কিন্তু 1956 সালে। এটার কারণ হচ্ছে 1956 সালে পাকিস্তানের সংবিধান রচনা হয়েছে। এই সংবিধান রচনার পরে সাংবিধানিক নাম হয় আমাদের দেশের হচ্ছে পূর্ব পাকিস্তান, এটা সাংবিধানিক নাম 1956 সালে। এরপরে 1969 সালের 5 ডিসেম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ, এই তারিখটা মনে রাখবেন সবাই, 5 ডিসেম্বর। হ্যাঁ, এই যে 1969 সালের 5 ডিসেম্বর সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান এই আমাদের এই পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখে। সেই দিন সবাই হচ্ছে মানে এই 5 ডিসেম্বর ছিল হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপস্থিত হয়েছিল সবাই, সে সময় একটা আলোচনা সভা হয়েছিল। সে আলোচনার সভায় বাংলাদেশের নাম সর্বপ্রথম বাংলাদেশ উল্লেখ করা হয়। এরপরে আমরা যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পেলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই নামটা পেলাম আমাদের স্বাধীনতার পর। 1971 সালে স্বাধীন হয় এবং 1972 সালের 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের সংবিধান রচনা হয়। এই তখন সংবিধান রচনার পরে আমাদের সাংবিধানিক নাম হয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে বঙ্গ থেকে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি হলো। প্রথমে বঙ্গ থেকে বাংলা, এরপরে জান্নাতাবাদ, সুবে বাংলা থেকে আবার বঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সৃষ্টি হলো বঙ্গ থেকে। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কিভাবে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে, বাঙালি জাতির উদ্ভব, আমাদের অরিজিনটা কি ছিল। আমরা অনেক বছর, হাজার হাজার বছর আগে চলে গেছিলাম, যেখানে নেগ্রিটোরা আমাদের প্রাচীন জনগোষ্ঠী ছিল। ওদেরকে উৎখাত করে অস্ট্রিকরা এসেছিল অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া পার হয়ে, ইন্দোচীন পার হয়ে উপমহাদেশে। এরপরে দ্রাবিড়রা এসেছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে, আর ভোটচনীয় হচ্ছে পাশেই মঙ্গোলিয়া, তিব্বত, তারপরে হচ্ছে লাওস, কম্বোডিয়া। এই যে ইন্দোচীনের যে দেশগুলো, ওগুলোরও কিন্তু দেখবেন যে হচ্ছে মানে শারীরিক গঠন কিন্তু একরকম। এই যে নাকগুলা একটু আহ একটু হচ্ছে যে বোচা বোচা, তারপরে চোখ গোল, আহ কপালের সাইডটা মানে একটু শারীরিক বৈশিষ্ট্য কিন্তু একরকম দেখবেন এদের। তো এরা হচ্ছে আর্যদের আগের জনগোষ্ঠী, তাই এদেরকে বলা হয় প্রাক আর্য, বর্ণার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। এদের পরবর্তীতে যারা এসেছিল তারা হচ্ছে আর্য জনগোষ্ঠী। আর্য জনগোষ্ঠীরা এসেছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল থেকে, ইরান থেকে, খাইবার গিরিপথ পার হয়ে। তো একটু আমি এখান থেকে কোশ্চিন নেব যে এই যে আমি পড়ালাম, এখান থেকে কি কোনো কিছু বুঝতে কারো সমস্যা আছে? যদি হচ্ছে ওদের আনমিউট করে দিতেন, একটু ওদের সাথে কথা বলতাম। ম্যাডাম আনমিউট করা হয়েছে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে আমি বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে বুঝালাম, এখান থেকে কোনো যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এরপরে অন্য একটা টপিকে যাব। আচ্ছা, কেউ কোনো কোশ্চিন জিজ্ঞাসা করছে না, তাহলে আমরা এখন আনমিউট অবস্থাতেই রাখেন, আমি কিছু প্রশ্ন দেখব। সেটা হচ্ছে যে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? তাহলে এখানে দেখেন যে উত্তর, আমার উচিত হয়নি উত্তরটা, আমাকে ডিলিট করে দিতে হতো। যে যে অস্ট্রিক জাতি থেকে, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতি প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক জাতি থেকে। আমি কিন্তু বলেছি, যখন আমি আর্য পড়িয়েছি তখন হচ্ছে বলেছিলাম যে এই অস্ট্রিক জাতি থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এবং এরা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে কৃষিকাজ শুরু করে।
বাংলাদেশে প্রাচীন জাতি কোনটি? আর্য, পুণ্ড, মঙ্গল, দ্রাবিড়। তাহলে দেখেন যে আর্য প্রাচীন, দ্রাবিড়ও প্রাচীন, এই মঙ্গলরাও আছে, মঙ্গোলীয় বা ভোটচেনীয়। কিন্তু প্রথমে কারা? আর্যদের আগে কিন্তু দ্রাবিড়রা এসেছে, এই যে দ্রাবিড়, দ্রাবিড়, এরপর ভোটচেনীয়, এরপরে এই যে আর্য জনগোষ্ঠী। তাহলে আর্যদেরও পূর্বে হচ্ছে দ্রাবিড়, এ কারণে ঘ নাম্বার উত্তর। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? বাঙালি, আর্য, নিষাদ, তারপর হচ্ছে আলপাইন। আদি জনপদের অধিবাসীরা, আদি জনপদে মানে বর্তমানের কিন্তু কথা বলেনি, আদি জনপদরা কার ছিল? ওই যে অস্ট্রিক বা নেগ্রিটোয়েদের এই যে নিষাদ অংশের। আর্য এটি কিসের নাম? আর্য একটা জাতিগোষ্ঠীর নাম। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্য জাতি এসেছিল এই যে ইরান থেকে, ইউরাল পর্বতের দক্ষিণে ইরান এবং ককেশীয় অঞ্চল থেকে, এটা ইরান থেকে। আমি এই 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 যে আর্যদের ধর্মগ্রন্থের নাম, এটা কিন্তু 43তম বিসিএস পরীক্ষায় এসেছে, বেদ। এই কয়েকটা প্রশ্ন দেখালাম এই কারণেই যে এই আমি যেগুলো পড়িয়েছি সেখান থেকে প্রশ্ন আসে কিনা দেখানোর জন্য, যে যে দক্ষিণ ভারতের আদি অধিবাসী দ্রাবিড়। এরপরে আমি আলোচনা করব এখন যে প্রাচীন যুগে বাংলা, মানে বাংলার জনপদ, প্রাচীন যুগে বাংলাদেশের জনপদ সম্পর্কে। বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একবারে হয়নি, এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে উৎকীর্ণ শিলালিপি এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থে। প্রায় 16টি জনপদের কথা জানা যায়। এই প্রশ্নটা বারবার আসে যে কয়টি জনপদের কথা জানা যায়? 16টি জনপদের কথা। এই জনপদগুলো আমি একটু মানচিত্রের মাধ্যমে আপনাদের প্রথমে দেখাবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। এখানে একটা মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মানচিত্রটা একসাথে পুরো বাংলা অংশের আছে, যতগুলো জনপদ, 16টা জন, আমাদেরকে 16টা পড়তে হবে না, বা আমাদের বাংলাদেশের মধ্যে 6 থেকে 7টা জনপদের অংশ আছে, এগুলো পড়লেই হবে। তো এখানে কয়েকটা জিনিস প্রথমে আমি দেখাবো। সেটা হচ্ছে যে এই যে একটা নীল অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা নদী। এই নদীর দুইটা অংশ, একটা হচ্ছে ভারতীয় অংশ আর আরেকটা হচ্ছে বাংলাদেশের অংশ। এই অঞ্চল পর্যন্ত উপরে যেটা, সেটার নাম হচ্ছে গঙ্গা, যেখানে লেখা আছে গঙ্গা। এবং এখান এটা এই যে গঙ্গা যেটা, সেটা হচ্ছে ভারতীয় অংশ পড়েছে। এবং বাংলাদেশ সৃষ্টির পরে এই যে লাল দাগের নিচে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে পদ্মা। পদ্মাকে, পদ্মার দুইটা নাম, ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা এবং বাংলাদেশে হচ্ছে পদ্মা নামে পরিচিত। তো এইটা একটা নদী। আর আর একটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের এখানে দুই ভাগ হয়ে একটা হচ্ছে যমুনা হয়ে এসেছে, আর আরেকটা ব্রহ্মপুত্র নাম দিয়ে এই পাশে এসেছে। এবং এই জায়গায় এসে মেঘনা, এটা হচ্ছে মেঘনা নদী, যেখানে লেখা আছে মেঘনা নদীর সাথে মিলেছে। মেঘনা নদীর সাথে আবার পদ্মা নদী এখানে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর একটা নদী আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে করতোয়া। এই জায়গাটা বগুড়ার মধ্যে পড়ে, একটা হচ্ছে করতোয়া নদী। এই করতোয়া নদীর শাখা প্রশাখা হয়ে এটাও কিন্তু পদ্মার সাথে মিলিত হয়েছে। তো আমরা দেখলাম এটা করতোয়া নদী, এটা পদ্মা, ওপরের অংশটা হচ্ছে গঙ্গা, এটা ব্রহ্মপুত্র, এবং ব্রহ্মপুত্রের এখানে দুই ভাগে ভাগ হয়ে যমুনা নাম ধারণ করেছে, এটা একটা মেঘনা নদী। এবং সবগুলা নদী একসাথে হয়ে এখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনার নাম ধারণ করে। হুম। এখন এখানে ওই ওই নদীগুলো দেখানোর কারণ হচ্ছে যে আমরা একটা এই মানচিত্রে একটা গোলাপি জায়গা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বঙ্গ। এটা একটা প্রাচীন জনপদ।
আমরা যে জনপদের কথা দেখলাম যে 16টা জনপদ পাওয়া যায় প্রাচীনকালে। প্রাচীনকালে সর্বমোট হচ্ছে যে 16টা জনপদ, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বঙ্গ। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাংশের একটি নির্দিষ্ট এলাকায় বঙ্গের অস্তিত্ব ছিল। মোটামুটি ভাবে পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ব্রহ্মপুত্র ও দক্ষিণে সমুদ্র ছিল বঙ্গের সীমারেখা। এই যে সীমারেখাগুলো দেখবো, যে পশ্চিমে হচ্ছে ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ব্রহ্মপুত্র ও দক্ষিণে হচ্ছে সমুদ্র ছিল বঙ্গের। আমরা এই যে বাংলাদেশের নদীগুলো দেখালাম, এবং এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। এখানেও একটা নদী দেখতে পাচ্ছি। এই সীমানা বরাবর একটা ভারতের নদী আছে, পুরো ভারতের উপরে ওটা পড়েছে, সেটা নাম হচ্ছে ভাগীরথী নদী। আপনারা কি দেখতে পাচ্ছেন এই চিত্রটা? বুঝতে পারছেন কি লেখা আছে? হ্যাঁ, ফুল স্ক্রিন করেছি। এখন কি বোঝা যায়? আচ্ছা, এই যে ভাগীরথী লেখা আছে, এটা ভাগীরথী নদী। তো ভাগীরথীর পশ্চিম পাশে বলেছে বঙ্গর অবস্থান। ভাগীরথী নদী, এটা আমি বলেছি সব সময় মানচিত্র দেখার সময় হাতের ডান পাশে হবে পূর্ব দিক, বাম পাশে হবে পশ্চিম সাইড। তাহলে এটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম, আর এই সাইড হচ্ছে পূর্ব ম্যাপের। তাহলে ভাগীরথীর পূর্ব সাইড এইদিকে অবশ্যই। তাহলে ভাগীরথীর পূর্ব দিকে বঙ্গ, এবং কি বলেছে যে পদ্মা নদীর পূর্ব সাইডে, মানে পদ্মা নদী হবে পদ্মা নদীর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে। এই যে বাংলাদেশের হচ্ছে পূর্ব সাইড এই দিকে আর দক্ষিণ এই দিকে। এরপরে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর থাকবে। আর কি লেখা আছে? আর লেখা আছে হচ্ছে উত্তরে পদ্মা এবং পূর্বে ব্রহ্মপুত্র। হুম, উত্তর সাইড এটা, পদ্মা উত্তরে, এটা হচ্ছে উত্তর সাইড, উত্তর সাইডে পদ্মা আছে। এবং ব্রহ্মপুত্রের কথাও বলছে। ব্রহ্মপুত্র হচ্ছে এই যে ব্রহ্মপুত্রের একটা ব্রহ্মপুত্রেরই কিন্তু যমুনা হচ্ছে অংশ, এই কারণে এই যমুনা নাম না দিয়ে ব্রহ্মপুত্রের কথাই বলছে। এটা হচ্ছে বঙ্গ, মানে বঙ্গের অবস্থানটা দেখানো হয়েছে। এইটাতে আমরা দেখি যে এটা হচ্ছে বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদের এটা হচ্ছে ভাগীরথী নদী, এটা পদ্মা। পদ্মার কিন্তু দুই পাশেই বঙ্গের অবস্থান। উত্তর পাশে এটা, এবং নিচে হচ্ছে দক্ষিণ পাশে। উত্তরের পাশে একটা অংশ আছে, আর আরেকটা আছে দক্ষিণ পাশে একটা অংশ আছে। তো উত্তরের পাশের অংশকে এক নামে ডাকা হয়, এবং কিন্তু দক্ষিণের পাশের অংশটাকে আর এক নামে ডাকা হয়। আমি সরাসরি নাম না ছাড়া মানচিত্রে চলে আসে অনেকের অসুবিধা হতে পারে। আমি আর একটা মানচিত্র রেখেছি কিনা, রাখার কথা। সরি, ওই মানচিত্রটা অ্যাড করা হয়নি। আমি বলে দিচ্ছি কোন জায়গায় কোন অঞ্চল। ওইটা হলে ভালো হতো। যে বাংলাদেশের এই যে এই জায়গাটা হচ্ছে রাজশাহী। রাজশাহী, এটা রংপুর। এইখানে এটা হচ্ছে ময়মনসিংহ। এটা সিলেট, এটা সিলেট। এখানে আছে কুমিল্লা, এটা চট্টগ্রাম। এখানে আছে বরিশাল, বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, এইগুলা। খুলনা এখানে, যশোর এখানে। আর এই মিডিলের জায়গাটা হচ্ছে ঢাকা। ঢাকা সহ আরো অনেক জায়গা আছে, মানে আমি বিভাগগুলা দেখানোর চেষ্টা করলাম, এটা মিশিয়ে ফেলছি একটু বোঝানোর জন্য। পরবর্তী ক্লাসে অবশ্যই আমি প্রথমেই বাংলাদেশের মানচিত্রটা আগে আলোচনা করব। তাহলে অন্যান্য যখন আলোচনা করব খুব সহজ হবে। আমি তারপরেও বলে দিব। তো এই যে এক বঙ্গ মিনিট, একটা অঞ্চলটা। ঘোষণা ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, বলছি, ছাত্রছাত্রী ভাই বোনদের বলছি যে আমাদের আজকে কিন্তু একটা টক শো আছে, জব টক শো। হুম, আমাদের এখানে ওই যে চাকরিজীবী যারা আছেন, তো জি। আহ, চাকরিজীবী যারা ভাই বোনেরা আছেন তাদের সাথে আপনাদের সরাসরি কথা বলার সুযোগ। এই টক শোটা আছে 10টায়।
5-7 মিনিট 10 মিনিট শুরু হবে। তো আপনারা ওইটাই জয়েন করবেন, আমরা এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জুম লিঙ্ক। লাইভে আজকে আমাদের দুইজন যে গেস্ট থাকবেন, একজন হচ্ছে বিমল চন্দ্র বর্মন, বিসিএস পুলিশ, আর একজন থাকবেন রাকিবুল ইসলাম স্যার, বিসিএস এডুকেশন। এই দুইজন গেস্ট থাকবেন। তো আপনারা ক্লাস শেষ করে আশা করি সেটাতে জয়েন করবেন। আপনাদের চাকরি সম্পর্কিত অনেক কোশ্চিনের উত্তর তারা দিবেন সরাসরি লাইভে। আপনার ঘোষণাটি শুনলেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা পারলে জয়েন করবেন। আচ্ছা, আমি তাহলে জি তাড়াতাড়ি শেষ করে দেব। জি এই জি। বঙ্গ অঞ্চলের দুইটা, একটা হচ্ছে পদ্মার উত্তর পাশে একটা, দক্ষিণ পাশে একটা। উত্তর পাশে যে অংশটা আহ সেটাকে বলা হয় হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুর বলা হয়। এই উত্তর পাশে হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা এবং ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলো রয়েছে। এবং দক্ষিণ পাশে যে অংশটা, এটাকে বলা হয় নাব্য। এটাকে কি বলা হয়? নাব্য নামে ডাকা হয়। এই নাব্য অংশটাকে আবার হচ্ছে চন্দ্রদ্বীপ হিসাবেও ডাকা হয়। যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী কিন্তু এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এখানে চন্দ্রদ্বীপ ডাকার নাম হচ্ছে, কারণ হচ্ছে যে এই যে বরিশাল ছিল, এই যে নাব্য অঞ্চলের রাজধানী ছিল বরিশাল। আর এই বরিশালের রাজা ছিল হচ্ছে ত্রৈলোক্য চন্দ্র নাম অনুসারে, একজন রাজা, তার নাম অনুসারে এটার নাম কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদ্বীপ। এই অঞ্চলের রাজার নাম অনুসারে এর নাম করা হয় চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ কিন্তু হচ্ছে বঙ্গর অংশ। আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, অথবা দেখা গেল যে বরিশাল কোন অঞ্চলে, সেখানে চন্দ্রদ্বীপ না থেকে আছে বঙ্গ, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে